সুস্বাগতম প্রিয় শিক্ষার্থী। আমি আবারও চলে আসলাম তোমাদের বাংলা শিক্ষক আওয়াল স্যার। আজকে তোমাদের নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে একটা টপিকস, তার নাম হলো ধাতু। আজকে আমরা ধাতু সম্পর্কিত ক্লাস করব। বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধাতু। আজকে আমরা যে সেশনটি পরিচালনা করব কি বলেছি? ধাতু। তাহলে সবাই দেখো ধাতু। তাহলে ধাতু পড়ার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে ধাতু কাকে বলে। কি ধাতু কাকে বলে? তাহলে শুনে নাও, ক্রিয়াপদে কার ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। লাইনটা তোমরা শোনো, ইংরেজিতে তোমরা যেটাকে বলো ভার্ব, বাংলায় সেটাকে বলো ক্রিয়াপদ। তাহলে একটা ক্রিয়াপদের যদি কোনো মূল অংশ তুমি পাও, এই মূল অংশটাকেই আমরা বলবো ধাতু। যেমন দেখো, করা একটা ক্রিয়াপদ, তাই না? তাহলে এটাকে আমরা একটু ভেঙে আলাদা করি। কর যোগ আ সমান সমান করা। তাহলে তোমাদের কাছে এখানে মূল কোনটা বলো তো? মূল হচ্ছে এই কর, আর এই কর মূল জন্য এটাকেই আমরা বলছি, এর নাম ধাতু। ধাতুর আরেকটা নাম আমরা বলি, এটার নামই হচ্ছে ক্রিয়ামূল। এটার নাম কি বাবা বলো তো? ক্রিয়ামূল। তাহলে এই আটা কি? এই আটাকে আমরা বলি ক্রিয়া বিভক্তি। কি বলি? ক্রিয়া বিভক্তি। ঠিক আছে? তাহলে এখানে তিনটা কোশ্চেন হয়ে গেল। কিভাবে? আমি রিপিট করি, তোমরা শোনো। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। একটা কোশ্চেন হয়ে গেল। 2 নাম্বার, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টা অংশ পাওয়া যায়? তোমরা বলবা 2টা। আরেকটা আসতে পারে যে ধাতুর আরেকটা নাম আমরা কি নামে অভিহিত করি? আমরা বলতে পারি ধাতুর আরেকটা নাম আমরা কি নামে অভিহিত করি বলো তো? ক্রিয়ামূল। তাহলে আসো তোমাদের একটা শর্টকাট থিওরিতে একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা ধাতু রিলেটেড। কি রিলেটেড বাবা? ধাতু রিলেটেড কোন প্রকারভেদ আসলে তোমরা সেটা কয় প্রকার দিবা? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। যেমন তাহলে ধাতু কয় প্রকার আমরা লিখে ফেলি। ধাতু 3 প্রকার। ধাতু 3 প্রকার। একটাকে আমরা কি বলি? মৌলিক ধাতু। 2 নাম্বারটাকে আমরা কি বলি? সাধিত ধাতু। সাধিত ধাতু। আর 3 নাম্বারটাকে আমরা কি বলি? যৌগিক বা সংযোগমূলক ধাতু। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? কি পেয়ে গেলাম বলো তো? ধাতু কয় প্রকার? 3 প্রকার। একটাকে আমরা বলি মৌলিক ধাতু, একটাকে আমরা বলি সাধিত ধাতু, আর 3 নাম্বারটাকে আমরা বলি যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন তোমরা আবারও খেয়াল করো, এই মৌলিক ধাতু কয় প্রকার বলো তো? মৌলিক ধাতু কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। কারণ তোমাদের আগে একটা ক্লু দিয়েছিলাম। কি ক্লু বলো তো? ধাতু রিলেটেড কোন প্রকারভেদ আসলে কয় প্রকার? 3 প্রকার। তাহলে সাধিত ধাতু কয় প্রকার? এটাও 3 প্রকার। আর এটার কোনো প্রকারভেদ নাই। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, মৌলিক ধাতু 3 প্রকার, সাধিত ধাতু 3 প্রকার, যৌগিক বা সংযোগমূলক ধাতুর কোনো কি নেই? প্রকারভেদ নেই। তাহলে এগুলো এখন আমরা ডিটেইলস পড়ব। যেমন দেখো, আমরা প্রথমেই পড়ব কি বাবা বলো তো? মৌলিক ধাতু। কি পড়ব? মৌলিক ধাতু। তাহলে মৌলিক ধাতু কাকে বলে আমরা বলি? এটা হলো মৌলিক ধাতু কোনটা? যে সকল ধাতুকে ভাঙা যায় না অথবা বিশ্লেষণ করা যায় না। কি করা যায় না? বিশ্লেষণ করা যায় না, সেটাকে আমরা বলবো মৌলিক ধাতু। বাবা আবারও শোনো, অর্থাৎ যে সকল ধাতুকে আমরা ভেঙে আলাদা করতে পারবো না, সেটাকে আমরা কি বলবো? মৌলিক ধাতু। যেমন দেখো, কর
চল, পট, এগুলাকে আমরা ভেঙে আলাদা করতে পারছি না, এই জন্য এগুলাকে আমরা বলবো এরা মৌলিক ধাতু। তো যেমন আমার নাম আউয়াল, আবার আমার নামই সুমন, তো ঠিক এই মৌলিক ধাতুরও আলাদা আরো নাম আছে। এই আলাদা নামটাকে আমরা বলি যে এর অপর নাম, মৌলিক ধাতুর অপর নাম কি বলতো? সিদ্ধ ধাতু। সিদ্ধ ধাতু বা এটাকেই আমরা বলি কি? স্বয়ং সিদ্ধ ধাতু। স্বয়ং সিদ্ধ ধাতু। তাহলে আমাদের কথাটা ক্লিয়ার। মৌলিক ধাতুর অপর দুইটা নাম আছে, একটাকে আমরা বলি সিদ্ধ ধাতু বা এটাকেই আমরা বলি স্বয়ং সিদ্ধ ধাতু। তাহলে আমরা কি বলেছিলাম বাবা, তোমাদের মনে আছে মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। কত প্রকার বলো তো? 3 প্রকার। এই মৌলিক ধাতু কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। 1 নাম্বার যেটা, এই 1 নাম্বারটাকে আমরা বলি, 1 নাম্বার যেটা সেটাকে আমরা বলি বাংলা ধাতু। 2 নাম্বার যেটা সেটাকে আমরা বলি সংস্কৃত ধাতু এবং 3 নাম্বারটাকে আমরা বলি বিদেশি ধাতু। বিদেশি ধাতু। তাহলে তোমরা একটু দেখো বাবা, বাংলা ধাতু কোনগুলা? যে সকল ধাতু সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয় সে সকল ধাতুকে আমরা বলি বাংলা ধাতু। তো এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি বাংলা ধাতু। তো তোমরা কিভাবে এটা জানতে পারবা বা কিভাবে অ্যানসার করতে পারবা? এর একটা ওয়ে আছে, কি জানো? একটা ছন্দ আকারে আমাদের এটা পড়তে হবে। কিভাবে? ছন্দ আকারে। যেমন আমি যেভাবে বলবো ওইভাবে। কাঠ, কাঁধ, জান, নাচ। একটা পাঠ, কাঠ কাঁধ জান নাচ। কিভাবে বলবা? কাঠ কাঁধ জান নাচ। তারপরের লাইন বলবা আঁক, কিন, দেখ, শুন, হাস। তাহলে এরকম করে পড়বা, কাঠ কাঁধ জান নাচ, আঁক, কিন, দেখ, শুন, হাস। কাঠ কাঁধ জান নাচ, আঁক, কিন, দেখ, শুন, হাস। কাঠ কাঁধ জান নাচ, আঁক, কিন, দেখ, শুন, হাস। এরকম করে যদি আমার মতো করে বলো তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ তোমাদের এটা মুখস্থ হবে। এখন আসো বাবা, আমরা সংস্কৃত ধাতুগুলা আরেকভাবে মুখস্থ করি। কিভাবে মুখস্থ করব দেখো, একটা পার্ট পড়বা, কি দেখো? ক্রি, ধৃ, গম, গট, স্থা, এটা। আর পরের পার্ট পড়বা কি? শ্রু, পট, অনট। শ্রু, পট, অনট। কিভাবে বলবা? একটু মজা নিয়ে বলতে হবে। ক্রি, ধৃ, গম, গট, স্থা, শ্রু, পট, অনট। আবারও বলো, ক্রি, ধৃ, গম, গট, স্থা, শ্রু, পট, অনট। তাহলে এইভাবে আমাদের মুখস্থ হয়ে গেল। এখন লাস্ট যেটা সেটাকে আমরা বলবো কি? বিদেশি ধাতু। এই বিদেশি ধাতু মুখস্থ করবা এমন ভাবে, আমার মতো করে দেখো। জম, ঝুল, টুট, টান, ডর। এই লাইনটা পড়বা, জমঝুল, টুট, টান, ডর। জমঝুল, টুট, টান, ডর। তারপরে বলবা লটক, তারপরে বলবা ফির, তারপরে বলবা বিগর। ঠিক আছে? জমঝুল, টুট, টান, ডর, লটক, ফির, বিগর। তাহলে এই বিদেশি ধাতু থেকে তোমাদের এসএসসি পর্যায়ে বেশি কোশ্চেন আসে। জম মানে জড়ো হওয়া, ঝুল মানে ঝুলন্ত, টুট হিন্দি সিরিয়াল তোমরা অনেকেই দেখো, টুটগা মানে ভেঙে যাওয়া, টুট মানে ভেঙে যাওয়া। আর টান মানে কি? যেমন তোমাদের প্রতি আমার টান আছে জন্যই এই ক্লাস নিতে এসেছি। টান মানে আকর্ষণ। তারপর ডর মানে ভালো করে জানো, ভয়। লটক মানে কি? এই তুমি যদি এই কাজ করো তোমাকে লটকাবো, মানে ঝুলানো। ফির মানে, এটা রংপুরের এবং দিনাজপুরের এলাকায় এই ওয়ার্ডটা বেশি ব্যবহার করা হয়। ফির তুই এই কাজ করছিস, অর্থাৎ ফির মানে আবার বা পুনরায়। আর বিগর মানে বল না ছেলেটার মাথা একেবারে বিগড়ে গেছে। এই বিগর মানে হচ্ছে নষ্ট হওয়া। এখানে একটা মজার জিনিস আছে, কি জানো? এখানে বিদেশি ধাতুতে একটা মজার এমসিকিউ আছে। এই মাগ ধাতুটা মান থেকে এসেছে। কোথা থেকে এসেছে? মান থেকে। কোন নিয়মে? হিন্দি নিয়মে। তাহলে এই মাগ ধাতুটা
কোথা থেকে এসেছে? মান থেকে এসেছে হিন্দি নিয়মে। যেমন আমি তোমার কাছে ভিক্ষা মাগি মহাশয়, এখানে মাগি বলতে বোঝানো হচ্ছে চাই, মানে মাগ মানে হচ্ছে মাগ থেকে মাগি বা মান মানে চাওয়া বা চেয়ে চিনতে বেড়ানো। আর লাস্ট একটা, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখান থেকে শোনো বিদেশি ধাতু থেকে, হের। এই হেরটাকে আমরা বলি, এটা একটা অজ্ঞাতমূল ধাতু। এটাকে আমরা কি বলি? অজ্ঞাতমূল ধাতু। কারণ কি জানো? কিছু কিছু অ্যাক্সিডেন্ট হলে দেখবা যে অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে, মানে পরিচয় নাই, এগুলাকে বলা হয় অজ্ঞাতনামা লাশ, তাই না? তাহলে এই হের আসলে কোথা থেকে আসছে আমরা জানি না, আমরা কি জানি না, এই জন্য বলি হের একটা অজ্ঞাতমূল ধাতু। তাহলে আমাদের মৌলিক ধাতু নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও রিপিট করি, মৌলিক ধাতু 3 প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলাগুলো কিভাবে পড়বা? কাত কাত জান্নাত আক্কিন দেখশুন হাস। সংস্কৃতগুলো পড়বা ক্রি দ্রি গঙ্গর স্থা শ্রুপট অনট। আর বিদেশিগুলো পড়বা কিভাবে? জম ঝুল টুট টান ড লটক ফির বিগড়। ঠিক আছে? তাহলে আমরা 2 নাম্বার, এখন 2 নাম্বারটাতে চলে যাব। এখন কোথায় চলে যাব? 2 নাম্বারটাতে চলে যাব। 2 নাম্বারটা কি তোমাদের মনে আছে না? আমরা বলেছিলাম সাধিত ধাতু। কি বলেছিলাম বাবা? সাধিত ধাতু। এই সাধিত ধাতু কাকে বলবে? একেবারে সহজ ভাবে দেখো, মৌলিক ধাতু প্লাস আ, শেষ, এটাই সাধিত ধাতু। অর্থাৎ কোন মৌলিক ধাতুর পরে যদি আমরা আ যুক্ত করি তখন সেটাকে কি বলবো? ইয়েস, সাধিত ধাতু। যেমন দেখো বাবা, আমাদের মৌলিক ধাতু ছিল কর, এর সাথে আমি আ যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল কি? করা। তাহলে এটাই সাধিত ধাতু। অর্থাৎ কোন মৌলিক ধাতুর পরে যদি আ যুক্ত হয় সেটাকে আমরা বলবো কি? সাধিত ধাতু। তাহলে তোমরা একটু বলো তো বাবা, সাধিত ধাতু কয় প্রকার? 3 প্রকার। আসলে তোমরা অনেক ট্যালেন্ট, কারণ প্রথমেই বলে দিয়েছিলাম ধাতু রিলেটেড কোন প্রকারভেদ আসলে কয় প্রকার? 3 প্রকার। তাহলে সাধিত ধাতু যে 3 প্রকার, এই 3 প্রকারটা আমরা এখন ইন ডিটেইলস পড়ব। ইন ডিটেইলস পড়ব। 1 নাম্বার যেটা, সেটাকে আমরা বলবো কি বাবা? দেখো, 1 নাম্বার যেটা, সেটাকে আমরা বলবো নাম ধাতু। তাহলে নাম ধাতু কাকে বলবে? সহজ ভাবে শেখাবো। বিশেষ্য, ইংরেজিতে যেটাকে তোমরা বলো নাউন। বিশেষণ, ইংরেজিতে তোমরা যেটাকে বলো অ্যাডজেক্টিভ। আর লাস্টেরটা হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয় এর ইংরেজি আমি জানি না। এই অনুকার অব্যয়, বিশেষ্য, বিশেষণ আর অনুকার অব্যয়, এর পরে যদি তোমরা আ যুক্ত করো তাহলে সেটা নাম ধাতু। একটা নাউন বা বিশেষ্যের পরে আ যুক্ত করলে নাম ধাতু, বিশেষণের পরে আ যুক্ত করলে নাম ধাতু, অনুকার অব্যয়ের পরে আ যুক্ত করলে নাম ধাতু। প্রত্যেকটার একটা উদাহরণ দিই। শিক্ষক ছাত্রকে ব্যথাচ্ছেন, ব্যথা, তাহলে বেত্রে আমরা ভাঙি, বেত যোগ আ, তাহলে ব্যথা। তাহলে বেত একটা কি বলতো? নাউন, এরপরে আ যুক্ত হয়েছে, এটা নাম ধাতু। মা ছেলেকে ধমকাচ্ছেন, তাহলে দেখো ধমক যোগ আ সমান সমান ধমকা। ধমকটা কি বাবা? ধমকটা হচ্ছে একটা বিশেষণ, তাই না? তাহলে অনুকার অব্যয় কি? ছেলেটা শীতে কন কনাচ্ছে, তাহলে কন কন যোগ আ সমান সমান কনকনা। তাহলে কনকন, এই কনকনটা কি বলতো বাবা? এই কনকনটা হলো একটা অনুকার অব্যয়। তাহলে অনুকার অব্যয় হচ্ছে যেটা কল্পনা বা অনুভূতির মাধ্যমে আমরা গ্রহণ করি, সেটাকে আমরা অনুকার অব্যয় বলি। অনুকার অব্যয় বলি, যেমন কন কন, শন শন, ভন ভন, গাছটি মরমর করে ভেঙে গেল, এটা কি তুমি অনুভব করলা না কল্পনা করলা? কল্পনা। গাছটা কুটকুট করে কামড়াচ্ছে, এটা কি? তোমার অনুভব। অর্থাৎ কোন বিশেষ্য, বিশেষণ অথবা অনুকার অব্যয়ের পরে আ যুক্ত হলে সেটা কি? নাম ধাতু। তাহলে 2 নাম্বারটা কি বাবা? দেখো, 2 নাম্বারটা অনেক সহজ, তোমরা আগেও পড়েছো। 2 নাম্বারটা হলো প্রযোজক ধাতু। 2 নাম্বারটা কি বাবা? প্রযোজক ধাতু। তাহলে প্রযোজক ধাতু কাকে বলবে? মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে, কিসের? প্রেরণার্থে আ প্রত্যয় যুক্ত, আ প্রত্যয় যুক্ত। এটা তোমাদের বইয়ের সংজ্ঞা আছে, বুঝছো? এটা কি তোমাদের বইয়ের সংজ্ঞা, যে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে। এই ওয়ার্ডটাতেই তোমাদের সমস্যা, স্যার প্রেরণার্থে
মানে কি? প্রেরণার্থে মানে অপরকে নিয়োজিত করা, নিয়োজিত করা মানে। আর আমি যদি আমার কাছ থেকে যদি শোনো, এটার ব্যাখ্যা কি? আমার কাছ থেকে শুনলে এটার ব্যাখ্যা হচ্ছে একটাই, কোনো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করালেই প্রযোজক ধাতু। আবারও শোনো কি, কোনো কাজ তুমি নিজে না করে অন্যকে দিয়ে করালেই কি হবে? প্রযোজক ধাতু। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখতেছে কে? শিশু। আর দেখাচ্ছে কে? মা। তাহলে আমি কি বললাম? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাই না বাবা? তাহলে এখানে দেখছে কে? দেখছে হচ্ছে আমাদের শিশু মহাশয়, আর দেখাচ্ছে কে? মা। অর্থাৎ যে কাজটা করবে, করতেছে কে? শিশু। শিশু করতেছে, তাহলে শিশু হলো প্রযোজ্য কর্তা। শিশু কি? প্রযোজ্য কর্তা। আর মা কি? প্রযোজক কর্তা। মা কি বাবা? প্রযোজক কর্তা। মনে থাকবে? অর্থাৎ আমি আবারও বলি, যদি মনে না থাকে তোমরা একটু সুন্দর শুনলেই মনে থাকবে, যে কাজটা করাবে সে হচ্ছে প্রযোজক, আর যে কাজটা করবে সে হবে প্রযোজ্য। যেমন মা ছেলেকে ভাত খাওয়াচ্ছেন, খাচ্ছে কে? ছেলে, খাওয়াচ্ছে কে? মা। আওয়াল স্যার ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, পড়তিছে কে? ছাত্রছাত্রী, পড়াচ্ছে কে? আওয়াল স্যার। তাহলে আওয়াল স্যার কি? থ্যাংক ইউ, তোমরা ঠিক বলেছো, প্রযোজক। আর কে? তোমরা কি? হ্যাঁ, এটাও ঠিক বলেছো, প্রযোজ্য। তাহলে এই প্রযোজক ধাতুর আলাদা কোনো নামকরণের প্রয়োজন নাই। কারণ কি? এটা হচ্ছে এই প্রযোজক ধাতুর আলাদা কোনো নামকরণের প্রয়োজন আছে, অবশ্যই আছে। সরি, এটা না, সেটা প্রযোজক ধাতুটাকে আমরা বলি, এটাকেই আমরা বলি প্রযোজক ধাতুর আলাদা একটা নাম আছে, সেটার নাম হচ্ছে নিযন্ত ধাতু। কি ধাতু বাবা? নিযন্ত ধাতু। এখন লাস্ট 3 প্রকার বলেছি, 2 প্রকার আমাদের শেষ হয়ে গেছে। এখন লাস্টের প্রকার ভেদ যেটা, সেটা কি বলতো বাবা? এখন আমরা যেটা দেখব তার নাম হলো কর্মবাচ্যের ধাতু। কি দেখব? কর্মবাচ্যের ধাতু। তো কর্মবাচ্যের ধাতু কাকে বলে? দেখো, মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যুক্ত হলে কর্মবাচ্যের ধাতু হয়। কিন্তু তোমাদের কি মনে আছে যে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যুক্ত হলে কোন ধাতু হতো? হ্যাঁ, ঠিক বলেছো তোমরা, সাধিত ধাতু। তাহলে আমরা কর্মবাচ্যের ধাতু আর এই সাধিত ধাতুর সংজ্ঞা যেহেতু এক পেলাম, তাহলে আমরা কিভাবে পার্থক্য করব কোনটা কর্মবাচ্যের ধাতু, কোনটা সাধিত ধাতু? এটা বোঝার উপায় আছে। এই জন্য এখানে একটু শর্টকাট বুদ্ধি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, আমি বলতেছি না প্রতিযোগিতামূলক পরীক্ষা, এসএসসি পরীক্ষা যারা দিবা, তোমাদের বইয়ের বাহিরে কোনো উদাহরণও আসবে না, সেহেতু এখানে একটা থিওরি অবলম্বন করবা, যে শর্টকাট 2টা উদাহরণ মুখস্থ করবা। এই 2টা যদি থাকে তাহলে সেটা কর্মবাচ্যের ধাতু হবে, না হলে হবে না। যেমন যা কিছু হারায় গিন্নি বলে, কেষ্টা বেটাই চোর, এবং কাজটি ভালো দেখায় না। যদি এই 2টা উদাহরণ তোমরা পাও তাহলে তোমরা সেটাকে কি বলবা? কর্মবাচ্যের ধাতু। ঠিক আছে? এখন আসো দেখো, এই কর্মবাচ্যের ধাতু আসলে আলাদা নামকরণের প্রয়োজন নেই। কেন? কারণ এরা প্রযোজক ধাতুর অন্তর্গত। তাহলে আমাদের ধাতু কয়টা হলো বাবা? 2টা। আমরা পড়েছিলাম কয়টা? 3টা। তাহলে 2টা যেহেতু শেষ হয়ে গেল, এখন শেষেরটা আমরা ভালোভাবে পড়ব। কেন বলো তো শেষেরটা ভালোভাবে পড়ব? এর কারণ হলো শেষ ভালো যার সব ভালো তার, তাই না? এখন দেখো, যেটা লাস্ট যেটা ধাতুর প্রকারভেদ, তার নাম হচ্ছে সংযোগমূলক ধাতু, বা এটারই আরেকটা নাম হচ্ছে যৌগিক ধাতু। ঠিক আছে? এটা আমরা কিভাবে পড়ব? একটা শর্টকাট, যেমন ওই যে সাপুরেরা নানান ধরনের মন্ত্র পড়ে, ওরকম করে তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দিব। ঠিক আছে? আমার সাথে সাথে বলো, রেডি তোমরা? বলো, ক, ধ, মা, ছা, হ, দে, পা, কাট, খা, যা। আমি জানি তোমরা এটা পারতেছো না, সেই জন্য এটা সাজিয়ে আমি লিখে দিব। এরকম করে বলবা, দেখো, কর, ধর, মার, ছা। একটা পার্ট চলে গেল, কি বলবা? কর, ধর, মার, ছা। তারপরে বলবা কি? হ, দে, পা। ঠিক আছে? তারপরে লাস্টে বলবা কাট, খা, যা। অর্থাৎ এই কয়েকটা জিনিস
যদি কোনো বিশেষণ অথবা যদি কোনো ধনাত্মক অব্যয় অথবা আমরা এটাকে আবার বলি অনুকার অব্যয়, এর পরে যদি আমরা পাই তাহলে সেটা হবে কি যৌগিক বা সংযোগমূলক ধাতু। ঠিক আছে, উদাহরণ আমি বলি, জলদি কর, জেলে মাছ ধরছে, কৃষক ধান মারছেন, বাসটি ঢাকা ছাড়ছে, বড় হও, ভাবতে হারামজাদা নইলে মানচিত্র খাবো দে, মেয়েটি লজ্জা পাচ্ছে, কৃষকরা ধান কাটছে, তারা ভাত খাচ্ছে, সব ছেলে মেয়েরা গোল্লায় যাচ্ছে। তাহলে আমরা আবারও বলি, কর ধর মার ছাড়, হ দে পা কাট খা যা। যদি এটা কোনো বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে যুক্ত হয় তখন সেটাকে আমরা কি বলবো, যৌগিক বা সংযোগমূলক ধাতু। আমি আশা করি তোমরা সবাই এই ধাতু ক্লাসটি বুঝতে পেরেছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।